কনক মলিন মুখে মৃদু হাসি টেনে বলল, এসেছে, এসে বিয়ে করে বউ ঘরে তুলেছে। বর্ষা চমকে তাকালো। বিয়ে? উনি বিয়ে করেছেন কাকে? এই গ্রামেরই বক্কর চাচার ছোট মেয়ে। কি বলছিস তুই? তুই না ওনাকে মানে কিভাবে কি হলো? ভাগ্যেই ছিল না। বর্ষা হতবাক। কনক তাহসিনকে ভীষণ ভালোবাসে। বন্ধু মহলে সবাই জানে তাহসিন নামক এক শ্যামবর্ণের পুরুষকে কনক ভালোবাসে, ভীষণ ভালোবাসে। রাজনীতি নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছে মাহাতাবের। আজকাল যেন শ্বাস নেওয়ার সময়টুকুও পাচ্ছে না। সকালবেলা খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে যায় ইউনিয়ন অফিসে, সেখান থেকে জেলা পরিষদ, আবার গতকাল বিকেল নাগাদ ঢাকার পার্টি অফিসে মিটিংয়ে গিয়েছিল। আজ মাহাতাব বাড়িতেই আছে। সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। দুপুরের আজান তখনও দেয়নি। সে গোসল করে ট্রাউজারের সাথে একটা পাতলা কালো রঙের টি শার্ট পরে বের হলো ঘর থেকে। ভেজা চুল থেকে তখনও পানি ঝরছে। সে আর চোখে আফিয়ার ঘরের দিকে তাকিয়ে পা বাড়ালো সেদিকে। ঘরের সামনে এসে দরজায় নক করলে খানিকক্ষণ পর আফিয়া ব্যস্ত হয়ে দরজা খুলে দেয়। সে রান্নাবান্না শেষে সবেই গোসল করেছে, মাথায় তখনও তোয়ালে পেঁচানো। হঠাৎ করে দরজার সামনে মাহাতাবকে দেখে আফিয়া ভ্রু কুঁচকে বলল, কিছু বলবেন? মাহাতাব তাকিয়ে রইল কিছুক্ষণ। আফিয়ার ভেজা চুলের ফাঁকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে গলার নিচে। গায়ের বেগুনি রঙের শাড়িটা ভেজা, কাঁধের আঁচলটাও জায়গা মতো নেই। মাহাতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে আফিয়াকে ঠেলে ভিতরে ঢুকে গেল। আফিয়া পিছু ঘুরে তাকালো তার দিকে। মাহাতাব এগিয়ে গিয়ে বিছানায় গা উঠিয়ে বসে কি যেন খুঁজল। পেয়ে আফিয়াকে বলল, মাথাটা একটু মুছে দাও তো, জ্বর জ্বর ভাব রাত থেকে। আফিয়া লম্বা শ্বাস টেনে বলল, আমার ঘরে মাথা মুছতে এসেছেন? সেটা তো আপনার আদরের বউও করতে পারত। এত কথা বলো কেন? দাও না। আফিয়া মাথার তোয়ালে খুলে ছুঁড়ে মারল মাহাতাবের দিকে। মাহাতাব সেটা ক্যাচ করে ধরে ফেলল। নাক কুঁচকে বলল, অসভ্য মহিলা। সে নিজেই মাথা মুছে বালিশ ঠিক করে টান টান হয়ে শুয়ে পড়ল সেখানে। আফিয়ার পাতলা কাঁথার ভাঁজ খুলে গায়ে জড়িয়ে বলল, তোমার বিছানাটা ভীষণ পছন্দ আমার। আজ আমি এখানেই থাকি। আফিয়া বিরক্তি হলো। লোকটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আজকাল একটু বেশিই তার কাছে আসা হচ্ছে। কিন্তু কেন? নতুন ঘরে নতুন বউ রেখে আবার তার কাছে কেন আসে লোকটা? শান্তাকে বিয়ে করার পর প্রায় 1 মাস মাহাতাব বাড়িতে আসেনি। কেন আসেনি সেটা কেউ জানে না। আজানের শব্দ ভেসে আসছে বাইরে থেকে। সে খুব করে বুঝল মাহাতাব আজ আর মসজিদে যাবে না। ঘরের দরজা আটকে দিয়ে এলোমেলো হয়ে থাকা ঘরটা পরিষ্কার করলো। তখন কাজ শেষে আগে গোসল করেছে সে। যে গরম পড়েছে, কাজ শেষ হতে হতে প্রায় আধা ঘন্টার মতো লেগে গেল। আর চোখে মাহাতাবের দিকে তাকিয়ে দেখলো লোকটা ঘুমিয়ে গেছে। সে শুষ্ক ঠোঁট ভিজিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। একটু পা উঁচিয়ে দেখলো সত্যি ঘুমিয়েছে কিনা। সে হাত বাড়িয়ে মাহাতাবের কপালে রাখলো। দেখলো সত্যি শরীরটা ভীষণ গরম। কপালে ভাঁজ পড়ল তার। বাইরে নামাজের পর খাবারও দেওয়া হবে। খাবার না খেয়ে তো আর ওষুধ খাওয়ানো যায় না। কিছু একটা ভেবে সে ঘর থেকে বের হলো। ফিরল খানিকক্ষণ পর হাতে খাবারের প্লেট নিয়ে। সেটা বেড সাইড টেবিলের উপর রেখে মাহাতাবকে কয়েকবার ডেকে উঠল। মাহাতাব চোখ খুললে বলে, বাড়ির সবার খেতে অনেক দেরি, আপনি বরং খাবারটা খেয়ে ওষুধ নিন একটু। মাহাতাবের চোখ লাল হয়ে গেছে, মাথাটাও ভীষণ ব্যথা করছে। সে কোনো রকম উঠে বসলো, বলল, মাথা ব্যথা করছে আমার, খাবো না আমি। আফিয়া ভ্রু যুগল কুঁচকে ফেলল। না খেলে আরও ব্যথা বাড়বে। ওষুধ খেয়ে আমাকে উদ্ধার করুন। খাইয়ে দিলে খেতে পারি। আপনার ছোট বউকে গিয়ে বলুন। তোমার কি হাত নেই? তুমি খাইয়ে দাও। আফিয়া চোখ বন্ধ করে দাঁত চাপলো। তারপর চোখ খুলে শক্ত গলায় বলল, আপনার এই নাটক আমার পছন্দ হচ্ছে না মাহাতাব। কি সমস্যা বলুন তো? আপনি কেন আমার ঘরে এসেছেন? আর কেনই বা আমাকে জ্বালাচ্ছেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার কি হই। সেটা তো আপনি ভুলে যেতে বাধ্য করেছেন। মাহাতাব চুপ করে গেল। বিরক্ত হয়ে খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করলো। আফিয়া বিছানায় গাল ফুলিয়ে বসে শক্ত গলায় বলল,
তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসুন, আমারও আরও কাজ আছে। মাহাতাব বোধহয় মনে মনে হাসলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আফিয়ার শাড়ির আঁচল টেনে মুখ মুছল। মেয়েটা আশ্চর্য হয়ে শুধু কাণ্ড দেখল। বয়স হয়েছে 33, অথচ কাজবাজ কিশোরদের মতো। মাহাতাব সোজা হয়ে আফিয়ার সামনে বসলে আফিয়া ভাত মাখিয়ে লোকমা মুখের সামনে ধরল। মাহাতাব নাক সিটকে বলে, এসব কি রান্না হয়েছে বাড়িতে? কচু দিয়ে ইলিশ মাছ আর রুই মাছ রান্না করেছি। তুমি জানো না আমি ইলিশ খাই না? কাটা বেছেই দিয়েছি। মাহাতাব কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়ায় মন দিল। খাওয়া শেষ হলে সে আবারও শুয়ে পড়ল। আফিয়ার কাজ নেই আর। সে বাহিরে গিয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা করলো। হিমি, আদনান পাশাপাশি বসেছে। বর্ষা বসেছে ঠিক আদনানের সামনে। বর্ষা বেশ কয়েকবার আদনানের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছে। হিমি সেটা খেয়াল করছে প্রথম থেকেই। রজনী বেগম আদনানের দিকে আর চোখে তাকিয়ে বললেন, আদনান, তোর লাগে মাইয়া পাইয়া গেছি। আদনান খাওয়ার মাঝে খুব খুব করে কেসে উঠল। হিমি পানি বাড়িয়ে দেওয়ার আগে বর্ষা গ্লাস এগিয়ে দিল। আদনান পানি খেয়ে আশ্চর্য হয়ে বলল, মানে তোর লাইগা মাইয়া পছন্দ করা শেষ। আমার লাইকে আবার কারে পছন্দ করিলা? রজনী বেগম বর্ষাকে দেখিয়ে বললেন, এই যে বর্ষা, সম্পর্কে তাহসিনের ফুফাতো বোন লাগে। এই গ্রামেরই মাইয়া, ঘর সংসার খুব মন দিয়া করব। আদনান হতবাক হয়ে বর্ষার দিকে তাকালো। হিমি খাওয়া রেখে স্তব্ধ হয়ে বসে রইল। তাকালো মেয়েটার দিকে। গোলগাল চেহারার মায়াবী মুখ বর্ষার। আদনানের সাথে বোধহয় ভালোই মানাবে। সে শুকনো ঢোক গিলে মাথা নত করল। বর্ষা আর চোখে আদনানের বিস্মিত বদন দেখে বলল, আগে খেয়ে নিন, তারপর মন ভরে দেখবেন। উপস্থিত সবাই শব্দ করে হাসল। বাড়িতে পুরুষ মানুষ নেই, সবাই কাজে ব্যস্ত। বর্তমানে বাড়ির বাহিরে মাহাতাবের লোকজন আর বাড়ির ভিতর বাড়ির মহিলারা আছেন। মাহাতাব যেহেতু ঘরে, তাই ডাইনিং টেবিলে আদনান একাই। এত মেয়ে মানুষের সামনে ভীষণ লজ্জা লাগলো তার। তার মধ্যে হিমির রিয়াকশান কেমন সেটা দেখার সাহসও হলো না। মেয়েটা রাগ করলো নাকি কিছুই যায় আসলো না তার। খাওয়া দাওয়া শেষে বাড়ির মহিলারা মিলে সব পরিষ্কার করে রাখলেন। আফিয়া রান্নাঘরে সব জিনিস রেখে বের হচ্ছিল। হঠাৎ নজরে এলো চম্পা নিজের ঘর থেকে বের হচ্ছে। মেয়েটা প্রায় 2 বছর ধরে এ বাড়িতে কাজ করছে, অথচ এর আচার আচরণ দেখে মনে হবে সে এই বাড়ির গিন্নি। ছোট চাচা শ্বশুর যেন একটু বেশিই করেন এই চম্পাকে নিয়ে। সে বেশি একটা ভাবল না। কাজ শেষ করে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। মাহাতাব তখনও ঘুমোচ্ছে। আফিয়া ঘরের জানালার পর্দা টেনে সময় দেখে নিল একবার। দুপুর 2:57। শরীর ভালো না থাকায় আজ আর নামাজে দাঁড়ানো হলো না। চোখ লেগে আসছে ঘুমে। বিছানার অন্য পাশ দিয়ে উঠে মাহাতাবের থেকে দূরত্ব রেখে বালিশে মাথা রাখল সে। এবার একটু ঘুম প্রয়োজন। শরীরটা আজকাল ভীষণ দুর্বল লাগে। মনে হয় এই বুঝি শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আকাশে তখন হালকা কালো মেঘের দাগ। সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে একটু সোনালি আবার ছড়িয়ে পড়েছে চারপাশে। হালকা বাতাসে কদম ফুলের গন্ধ ভেসে আসছে। দূরে কোথাও বৃষ্টির পর জমে থাকা জলে ছেলেপিলেরা কাগজের নৌকো ভাসাচ্ছে। গাছের পাতাগুলো ধুয়ে একেবারে চকচকে সবুজ। মাঝে মাঝে একটা করে বড় ফোঁটা ছিটকে পড়ছে পাতার ডগা থেকে। চারপাশ জুড়ে ঠান্ডা বাতাস ছেড়েছে। মধু ওয়াহিদের সাথে বাড়ি থেকে বের হয়েছে। বৃষ্টি বৃষ্টি ভাব থাকলেও আজ পরিবেশটা ভীষণ স্বচ্ছ। বড় মাঠ পেরিয়ে ওরা দক্ষিণ পাড়ার কাছে এসেছে। চারপাশে আকাশমণি গাছ সারি সারি হয়ে সরু রাস্তাটা চলেছে সামনে। খানিকটা দূরে মধুদের ক্ষেত। ওয়াহিদ হঠাৎ জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? মধু ট্যাপ ট্যাপ করে ঘাড় উঁচিয়ে তাকায়। মাথার কাপড় ঠিক করে বলে, আমার আবার কি হবে? ওয়াহিদ মধুর চোখের দিকে তাকালো, চোখ উঁচিয়ে বলল, রাজু ছেলেটার সাথে কি চলছে? মধু মাথা নিচু করে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলে, আপনি জানলেন কি করে? আমার কাছে সব খবর থাকে। আমার খবরটা কি করে জানলেন? তোকে কেন বলবো? তাহলে আমি বলবো না। ওয়াহিদ হাত বাড়িয়ে মধুর মাথায় হালকা চাপড় মেরে বলল, এখন কি হয়েছে বলবি নাকি মার খাবি?
সরু রাস্তায় মানুষজন খুবই কম। যারা আছেন তারা ক্ষেতের কাজ করতে ব্যস্ত। রাস্তার পাশে গাছের নিচে সবুজ ঘাসের উপর গিয়ে বসলো মধু। মাথার কাপড় পরে গেছে অনেক আগেই। মুখের সামনে কিছু আলগা চুল এসে খিলখিল করছে। ওয়াহিদ এসে পাশে বসলো তার। হালকা মাথা ঘুরিয়ে মধুর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। মধু সামনে দৃষ্টি রেখে ভেজা গলায় বলল, তখন আমার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। সামনেই এইচএসসি পরীক্ষা থাকায় পড়াশোনায় একটু মনোযোগী হয়েছি। আপনি তো জানেন পড়ালেখায় আমার তেমন একটা মনোযোগ নেই, তাই আব্বা একটা প্রাইভেট ঠিক করে দিলেন কলেজের কাছে, মানে মেম্বার বাড়ি থেকে কিছুটা দূরে প্রাইভেট কলেজ। সেখানেই যেতাম, দেখতাম রাজু ভাই দাঁড়িয়ে থাকতো আমার জন্য। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার মাসখানেক পর উনি একদিন জানায় সে আমাকে ভালোবাসে। লোকটাকে প্রথম প্রথম অদ্ভুত লাগলেও আস্তে আস্তে আমিও কেমন করে যেন ফেঁসে গেলাম। কয়েক মাস হয়েছে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। শুরুতে ভালো থাকলেও আস্তে আস্তে কেমন যেন নোংরা প্রস্তাব দিতে শুরু করলো। আমি অনেক মানা করেছি, বারণ করেছি এসব ঠিক নয়। সে শোনেনি, উল্টো রাগারাগি করেছে ভীষণ। মধুর গলা ভেঙে এলো। ছলো ছলো চোখে ওয়াহিদের দিকে তাকিয়ে বলল, কিন্তু বিশ্বাস করুন আমি তবুও তার প্রস্তাবে রাজি হইনি। গতকাল অবধি সে আমায় জোর করেছে, আমি ফিরিয়ে দিয়েছি। তবে এটা সত্যি, আমি তাকে ভালোবেসেছি। গলার স্বর নিচু হয়ে এলো মধুর। চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, তবে আমার সর্বনাশ বোধহয় তার হাতেই লেখা। ওয়াহিদ কপালে ভাঁজ ফেলল। সর্বনাশ মানে? উনি দুদিন আগে ভয় দেখিয়ে বলেছেন যদি আমি শারীরিক সম্পর্কে না যাই তাহলে গ্রামে আমার নামে বাজে কথা রটাবে। এমন অবস্থা করবে আব্বা কাউকে মুখ দেখাতে পারবে না, গ্রাম থেকে বের করার ব্যবস্থা করবে। মধু হু হু করে কেঁদে উঠল। গতকাল রাতে যদি ময়ূরী আমার পিছু না নিত তাহলে বোধহয় আমি রাজু ভাইয়ের ফাঁদে পড়ে মৃত্যুকে আপন করে নিতাম। ওয়াহিদ গম্ভীর হলো, গমগমে গলায় বলল, কাল রাতে তুই বের হয়েছিলি বাড়ি থেকে ওর সাথে দেখা করার জন্য? মধু ঘন ঘন মাথা নাড়ায়। মেঘ ডাকছে শব্দ করে। আকাশটা প্রায় কালো হয়ে এসেছে। আকাশ ভেঙে বোধহয় বৃষ্টি হবে এখন। তীব্র বাতাসে মধুর ভেজা চুল উড়ে এসে ওয়াহিদের চোখে মুখে বাড়ি খাচ্ছে। তুই কি চাস এমন একটা চরিত্রহীন ছেলের সাথে জীবন পার করতে? সে আমায় বিয়ে করবে না। ওনার ব্যাপারে আমি গভীরভাবে কিছু জানতাম না। এলাকায় মেম্বারের ছেলে হওয়ায় তার নামে কেউ বাজে কথা বলার সাহসও পায় না। ময়ূরী কাল আমাকে সব কিছু বলেছে, আমি কি করব বুঝতে পারছি না। ওয়াহিদ চুপ করে সব কিছু শুনল। ওকে চুপ করে থাকতে দেখে মধু ভেজা চোখে তাকাই। আপনি আব্বাকে সব বলে দিবেন না তো? ওয়াহিদ চোখ গরম করে তাকালো। মধু শুকনো ঢোক গিলে বলে, সত্যি বলছি, ওনার সাথে আমার কিচ্ছু হয়নি। আমি তেমন কোনো সুযোগ দিইনি, শুধু আমার হাত ধরেছিল আর একবার জড়িয়ে ধরেছিল। ওয়াহিদ উঠে দাঁড়ালো। বৃষ্টি শুরু হয়েছে। মধু হতবাক হয়ে বসেই রইল। ওয়াহিদ কোনো কথা কেন বলছে না? আব্বাকে কি সত্যিই বলে দিবে? সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আতঙ্কিত হয়ে বলল, সত্যি আমি আর ওনার সাথে দেখা করব না। সে কানে হাত চেপে বলে, এই যে কান ধরেছি, সত্যি আর কথা বলবো না ওনার সাথে। আপনি আব্বাকে কিছু বলবেন না তো? ওয়াহিদ প্যান্টের পকেটে হাত গুজে বাড়ির রাস্তায় হাঁটা ধরল। বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে দুজনকেই। ক্ষেতের মানুষ ছুটে যাচ্ছে ঘর বাড়ির দিকে। মধু দৌড়ে এসে ওয়াহিদের সামনে দাঁড়ালো। গলা শক্ত করে মাথা উঁচিয়ে বলল, আব্বাকে বলে দিলে কিন্তু খুব খারাপ হবে। ওয়াহিদ চোখ ছোট ছোট করে হালকা ঝুঁকে এলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করবি তুই? যা করার তাই করব। আপনি বলবেন না, কথা দিন। ওয়াহিদ ঠোঁট বাঁকিয়ে সোজা হয়ে মধুকে পাশ কেটে হাঁটা ধরল। মধু সারাটা রাস্তা বকবক করতে করতে এলো। আর ওয়াহিদ সে চুপচাপ বাচাল মেয়ের বকবক শুনে রাস্তা শেষ করলো। তাহসিনকে নিয়ে ময়ূরী চাচার বাড়ি এসেছে। চাচি তাহসিন আর ওয়াহিদকে আজ দুপুরে দাওয়াত দিয়েছিলেন। জামাই মানুষকে একবেলা না খাওয়ালে হয়? আর ওয়াহিদও তো এদিকে তেমন আসে না। ওয়াহিদ দুপুরের খাবার খেয়ে চলে গেলেও তাহসিন ভালো মন্দ কথা বলছিলেন। কখন যে বেলা গড়িয়ে গেছে বুঝতেই পারেনি। পুতুল বাবার কোলে বসে বাবার ফোনে গেম খেলছে। ময়ূরী পাশে বসেই চোখ ছোট ছোট করে পুতুলের খেলা দেখছে। দেখতে দেখতে কখন যে তাহসিনের কাঁধে মাথা রেখেছে সে নিজেও জানে না।
বাইরে তীব্র বৃষ্টির কারণে তারা বাড়ি থেকে বের হতে পারছে না। ময়ূরী তার চাচাতো ভাইয়ের ঘরে, লিটো না থাকায় এই ঘরটা খালি পড়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের বিশ্রাম নেওয়ার জন্য চাচি ঘর পরিষ্কার করে দিয়েছেন। তাহসিন বউ বাচ্চার গেম খেলা দেখে বিরক্ত হলো ভীষণ। বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতে হচ্ছে বুড়ো বয়সে। পুতুলের ঘুম ঘুম চোখ। সে ফোন বন্ধ করে বাবার কোল থেকে নেমে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলো। ময়ূরী ঠোঁট উল্টে তাহসিনের 3 ক্যামেরার ফোনের দিকে তাকিয়ে আছে। সাহস করে ফোনটা ধরতে পারছে না। তাহসিনের কাঁধ থেকে মাথা উঠিয়ে জানালার দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি আরও বেড়েছে। এখন বিরক্ত লাগছে তার। তাহসিন হঠাৎ ময়ূরীর কোলে মাথা রেখে চোখ তুলে ময়ূরীর বিস্মিত বদন পানে তাকিয়ে বলল। মাথায় হাত বুলিয়ে দাও। ময়ূরী আশ্চর্য হয়ে পড়ল। কোলে শুয়ে পড়লেন কেন? বউয়ের কোলে মাথা রাখলে আলাদা একটা শান্তি অনুভব হয়। তুমি মেয়ে বড্ড অবাধ্য। বলতে বলতে ময়ূরী ছোট ছোট হাত মাথার চুলের ভাঁজে রেখে বলল বিলি কেটে দিতে। ময়ূরী পিঠের পিছনে বালিশ রেখে হেলান দিয়ে বসলো। তাহসিনের মাথায় বিলি কেটে দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তার দিকে তাকালো। তাহসিন ময়ূরীর দিকে তাকিয়ে আছে তখন থেকে। মেয়েটা লজ্জায় চোখ সরিয়ে পড়ল। চোখ দিয়ে গিলে খাচ্ছেন, বেহায়া লোক। তাহসিন ঠোঁট টিপে হাসলো, বলল, তুমি যখন লজ্জায় চোখ সরিয়ে নাও সে দৃশ্যটা আমার ভীষণ পছন্দ। এত লজ্জায় কোথায় রাখে বউ? আপনি বেশি কথা বলেন। আপনাকে দেখে লজ্জা কেন পাবো? আপনি কি নতুন জামাই? নতুন জামাই না, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন। লজ্জা তো আমাকে দেখেই পাবে। এই যেমন গতকাল রাতে। ছি, খারাপ লোক। তাহসিন ময়ূরীর মুখের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিল। ফিস ফিস করে বলল, বড় হও, তারপর খারাপ লোকের কাজ করে দেখাবো। ময়ূরী তাহসিনের মুখ চেপে ধরল। চেপে ধরে দাঁত চেপে বলল, আর একটা কথা বলে মুখ সেলাই করে দেব। বেহায়া লোক কোথাকার। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই আপনার মধ্যে। ঘরের বাতাসে এখন শুধু বৃষ্টির গন্ধ আর নিঃশব্দতার ভার। জানালার পাশে বৃষ্টির ধারাগুলো লম্বা হয়ে ঝরছে। টুপটুপ শব্দ, যেন এক অচেনা ছন্দ বাজছে চারপাশে। আলো নেই, তবুও ময়ূরের মুখে সেই মলিন আলো। মেঘের ফাঁক গলিয়ে এসে পড়ছে তার গালে। তাহসিনের মুখ চেপে ধরা হাতটা ধীরে ধীরে ঢিলে হয়ে এলো। মেয়েটির চোখে এখন মিশে আছে রাগ, লজ্জা আর কেমন যেন অচেনা এক কাঁপুনি। তাহসিন নড়ল না, শুধু তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। বৃষ্টির ফোঁটা জানালা পেরিয়ে এসে ময়ূরীর গাল ছুঁয়ে গেল। চুল ভিজে গিয়ে গাল বেয়ে পড়ে নামলো এক বিন্দু, যেন অজান্তেই বুকের ভিতর থেকে উঠে আসা নিঃশ্বাসের মতো। তাহসিনের আঙুল এগিয়ে গেল, ময়ূরীর গাল ছুঁয়ে সেই ফোঁটা নামিয়ে দিল। মুহূর্তটা থমকে গেল তখন। দুজনের নিঃশ্বাস একে অপরের খুব কাছে এসে মিশে গেল। শব্দহীন, অথচ কেমন এক তীব্র শব্দে ভরে গেল ঘরটা। বাহিরে বজ্রপাত হলো। ঘরটা কেঁপে উঠল হালকা। ময়ূরী চমকে উঠতেই তাহসিনের হাত অজান্তেই ওর মাথার পিছনে চলে গেল। দুজনের দূরত্ব মুহূর্তেই মিলিয়ে গেল। বৃষ্টির আওয়াজে ডুবে গেল মেয়েটার দ্রুত চলা নিঃশ্বাস। ফের তাহসিনের অবাধ্য স্পর্শ পেয়ে চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। দুজনের দূরত্ব বাড়লে ময়ূরী আঁচল টেনে ঠোঁট ঘষতে শুরু করলো। তাহসিন চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ময়ূরী নাক সিটকে বলল, আপনার তো স্বভাব খারাপ, যখন তখন কাছে আসেন কেন? তাহসিন ময়ূরীর একটুখানি বদন চেপে ধরে বলল, বউয়ের কাছে না গিয়ে বাইরের মহিলার কাছে যাব? তুমি যদি বলো তাহলে যেতেই পারে। যাবো অন্য মহিলাদের কাছে। আপনি আসলেই একটা খারাপ লোক। আমার মতো ছেলের দুটো খুঁজে পাবে? চাই না। আমি থাকতে অন্য পুরুষ আসবেও না। ময়ূরী মুখ বাঁকিয়ে তাহসিনকে ঠেলে বিছানা থেকে নামতে গেলে ময়ূরীর হাত চেপে ধরে তাহসিন। ময়ূরী কটমট করে তাকায়। তাহসিন কাছে টেনে ময়ূরীর দুগাল টেনে দিয়ে বলে, পিচ্ছে একটা মেয়ে আমার সাথে রাগ দেখাও। এই মেয়ে, আমাকে ভয় পাও না? আপনাকে কেন ভয় পাবো? কেন? তাহসিন ঠোঁট বাঁকিয়ে হাসে। হঠাৎ একদম আচমকা বউকে টেনে এনে কোলে বসায়। মেয়েটা হক চুকিয়ে যাওয়ার সময়টুকুও পায়নি। শরীরে অদ্ভুত কম্পন শুরু হলো। সে চোখ খিচে বন্ধ করে পড়ল। আল্লাহ, ছাড়ুন বেহায়া লোক। তাহসিন ঠোঁট টিপে হেসে কানের কাছে ফিস ফিস করে বলে, ভয় পাও না? পাই, খুব ভয় পাই। এবার ছাড়ুন। মনে যেন থাকে। সন্ধ্যার আজান শেষ হয়েছে আরও আধা ঘন্টা আগে। সদকার বাড়ির দোতলার পশ্চিম পাশের ঘরটা এখনও অন্ধকারে তলিয়ে।
আফিয়া গভীর ঘুমে স্বামীর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। মাহাতাব চাপটে জড়িয়ে ধরে রেখেছে বউকে। জ্বর হালকা কমেছে। ওষুধ খাওয়ার পর সে আফিয়ার মাথায় হাত রেখে বিলি কাটতে শুরু করলো। খানিকক্ষণ পর আফিয়ার ঘুম হালকা হয়ে এলে পিটপিট করে চোখ খুলে তাকাই। মাথা উঁচিয়ে তাকাতেই মাহাতাবের সাথে চোখাচোখি হয়। সে সরে যেতে চাইলে মাহাতাব শক্ত করে চেপে ধরে, কড়া গলায় বলে, কি সমস্যা? আদর করছি, ভালো লাগছে না? আপনার আদর আমার দরকার নেই, ছাড়ুন আমাকে। মাহাতাব আফিয়ার মুখের সামনে চুল কানের কাছে গুজে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। ফের শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল তাকে। তোমাকে আদর করব না তো কাকে করব আফি? এত শক্ত কবে থেকে হয়ে গেলে? আমার সাথে তো এত শক্ত হওনি কখনো। আফিয়ার গলা ভেঙে এলো, তবুও নিজেকে শক্ত করে বলল। মাহতাব, ছাড়ুন আমাকে। দরজার বাহিরে বাতাসের শব্দটা তখন আরও তীব্র হয়ে উঠেছে। জানালার পর্দা উড়ে এসে কাঁচে ঠক ঠক আওয়াজ তুলছে। ঘরের ভিতরে শুধু দুটো নিঃশ্বাসের শব্দ, একটা ভারী, একটা থরথর কাঁপুনি। মাহাতাব হঠাৎ আফিয়ার চিবুক উঁচিয়ে ধরে। মেয়েটার চোখে স্পষ্ট অভিমান। মাহাতাবের দৃষ্টি গভীর, একরোখা, যেন বহুদিনের দমিয়ে রাখা কিছু আজ ফেটে বেরোচ্ছে। মাহতাব। আফিয়ার গলা শুকিয়ে আসে। বাক্যটা শেষ করার আগেই মাহাতাবের ঠোঁট এসে মিশে যায় তার ঠোঁটে। আফিয়া মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। চোখের কোণে জল জমে ওঠে। বুকের ভিতর ধুকপুক করছে দ্রুততর ছন্দে। কিছুক্ষণের মধ্যে দম আটকে আসা নিঃশ্বাসে হাত দিয়ে ঠেলে দিতে চায়, কিন্তু মাহাতাবের শক্ত বাহুতে সে অসহায়। চুমুর ফাঁকে কাপা গলায় আফিয়া ফিসফিস করে বলে, ছাড়ুন প্লিজ। মাহাতাব থামে না, বরং আরও কাছে টেনে আনে। তার কণ্ঠ গরম আর কর্কশ। তোমার উপর অধিকার আমার আছে আফি। আমায় এতটা অবহেলা করো না যতটা অবহেলা হৃদয়ে রক্তক্ষরণ হয়। আফিয়ার শরীর কাঁপছে, কিন্তু মন কেমন করে যেন থেমে গেছে। তার চোখে জল গড়িয়ে পড়ছে বিছানায়। ঘরের বাতাস ভারী, অন্ধকারে শুধু নিঃশ্বাসের আওয়াজ মিশে গেছে বৃষ্টির ছন্দে। অবশেষে আফিয়া ঠোঁট সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়। গলার নিচ থেকে ভাঙা স্বরে বলে, আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শুধু নিজের ইচ্ছা বোঝেন। মাহতাব, আমাকে মুক্তি দিয়ে দিন, আমি এই সংসার আর চাই না। মাহাতাব কিছু বলল না, চোখ নামিয়ে থাকে কিছুক্ষণ। তারপর নিঃশব্দে উঠে জানালার দিকে চলে যায়। বাহিরে আকাশের গর্জনে কাঁপছে ঘর। আফিয়া বিছানার কোণে বসে থাকে নিস্তব্ধ হয়ে, ভেজা চোখে, বুকের ভিতর অদ্ভুত ভার নিয়ে। মাহাতাব ঘুরে দাঁড়ায়, দেয়ালে হেলান দিয়ে আফিয়ার দিকে তাকায়। আমার স্পর্শ তোমার পছন্দ নয় আফি? এত ঘৃণা কবে থেকে হলো বলো তো? আফিয়া মাথা নত করে বুকে হাত চেপে ধরল। তীব্র ব্যথায় বুক ফেটে যাচ্ছে যেন। সে পাতলা কাঁথা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, এই আফির মতো কে আপনাকে ভালোবাসবে বলুন তো মাহতাব? এত ভালোবেসেও আপনাকে ধরে রাখতে পারলাম না, শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আমার কি দুঃখ হয় না? আমারও তো কষ্ট হয় এটা ভেবে যে আমি কখনো মা হতে পারবো না। মাহাতাব এগিয়ে এলো, বিছানায় উঠে আফিয়াকে টেনে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো যেন সেও কেঁদে উঠল নিঃশব্দে। আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতি করা আফি। আমাকে এত ঘৃণায় রেখো না। বিশ্বাস করো, তোমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখলে মরে যেতে ইচ্ছা করে। দেহের চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে আসি না। 7 বছরে তুমি এই চিনলে আমায়। আফিয়া হু হু করে কেঁদে উঠল। শক্ত হৃদয়ের মেয়েটাও যেন স্বামীর বুকে এসে বাচ্চা হয়ে গেল। মাহাতাবের টি শার্টের কলার আঁকড়ে ধরে বলল, আপনি আমার থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি মাহতাব। আপনার বাচ্চা চাই। আমাকে বলতেন আপনি আরেকটা বিয়ে করবেন, বিশ্বাস করুন আমি মানা করতাম না, কিন্তু আমি কষ্ট পেয়েছি। আপনি আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করেননি, একবার জিজ্ঞাসা অবধি করেননি। 7টা বছর যার বুকে মাথা রেখে পার করেছি, সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে। মাহাতাব মাথা পেতে নিল সকল অভিযোগ। আফিয়া এক প্রকার ঠেলে তাকে ঘর থেকে বের করে দিতে চাইল, কিন্তু লোকটা এক চুল পরিমাণও নড়ল না। আফিয়া ক্লান্ত হয়ে হাল ছাড়ল। ক্লান্ত শরীরখানা বালিশে এলিয়ে দিতেই মাহাতাব নিজেও শান্ত হয়ে এলো।
আফিয়ার বুকে মাথা রেখে ছোট্ট শরীরটা জড়িয়ে ধরে নিচু গলায় বলল, পাপ তো করেছি আফি, পাপের শাস্তি মৃত্যু হওয়া দরকার। তুমি না হয় নিজের হাতেই এই পাপিষ্ঠ পুরুষকে খুন করো, আমি হাসি মুখে সেই মৃত্যু কবুল করে নিব। তবু এত ঘৃণায় আমাকে রেখো না। আফিয়া চুপটি করে শুয়ে রইল, চোখের কোণায় পানি টলমল করছে। আমার বাবার কোনো খোঁজ পেয়েছেন? মাহতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল। না। তাহসিন বাহিরের দিকে তাকিয়ে দেখল বৃষ্টির তীব্রতা বেড়েছে খুব। না জানি কত মানুষের ঘরবাড়ি ভেঙেছে এই ঝড়ে। তার খারাপ লাগলো ভীষণ। দীর্ঘশ্বাস ফেলে পুতুলের দিকে তাকিয়ে দেখল মেয়েটা শান্তিতে ঘুমোচ্ছে। হঠাৎ চোখ গেল শবনমদের ছোট উঠোনে, কোমরে হাত চেপে বসে আছে ময়ূরী, বৃষ্টিতে পুরো ভিজে একাকার। সে বিচলিত হয়ে ছুটে ঘর থেকে বের হলো, দৌড়ে গেল খোলা আকাশের নিচে। ময়ূরী দাঁত চেপে বসিয়েছিল। তাহসিন কাছে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে বলল, এই রাত করে বাইরে এইভাবে বসে আছো কেন? ইডিয়েট, জানো না ঠান্ডা লেগে যাবে? ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের হাতে রাখলো, ভাঙা গলায় বলল, বারান্দায় এসেছিলাম বাইরের পরিবেশ দেখতে। মাটির ঘর হাওয়ায় বৃষ্টিতে ভিজে গেছে, আমি খেয়াল করিনি, ঠাস করে নিচে পড়ে গেছি। তাহসিন রেগে ধমক দিল। ওকে পাজা কোলা করে তুলে ঘরে নিয়ে এলো সোজা। ময়ূরীর চাচি চিন্তিত হয়ে লিটনের একটা নতুন লুঙ্গি আর শবনমের একটা কাপড় বের করে দিলেন। তাহসিন ঘরের দরজা আটকে দিতেই ময়ূরী চোখ বড় বড় করে পড়ল। আপনি ঘরে থাকলে আমি কাপড় পাল্টাবো কি করে? তাহসিন দরজার সামনে গিয়ে কপালে হাত বুলিয়ে হালকা স্বরে বলল, আমি তোমার দিকে তাকিয়ে আছি নাকি? চিন্তা করো না, চোখ বন্ধ করে রাখবো। ময়ূরী দাঁত চেপে বলল, আপনি বাইরে যান। বৃষ্টি দেখছো বাইরে? এই বৃষ্টিতে যাব? কাপড় পাল্টাও, আমি দরজা থেকে মুখ করে থাকছি। আমার বিশ্বাস নেই আপনার উপর। তাহসিন হালকা হেসে পিছন ঘুরে দাঁড়ালো। তাহলে আমার সামনে চেঞ্জ করো, আমি একটু দেখি। ময়ূরী লজ্জায় নাক ফোলালো। তাহসিন ঠোঁট টিপে পিছু ঘুরল, বলল, ফাসেল মেয়ে, তাড়াতাড়ি চেঞ্জ করো। ময়ূরী কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টির আওয়াজে পুরো ঘরটা যেন টুপটাপ শব্দে ভরে উঠেছে। ধীরে ধীরে কাপা হাতে আঁচলটা খুলল সে। ভেজা কাপড় শরীরের সাথে লেগে আছে, চুল ভিজে গিয়ে পিঠে আটকে আছে। তাহসিন একবারও পিছন ফিরে তাকায়নি, কিন্তু তার নিঃশ্বাসের ভার যেন ময়ূরীর সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে প্রতিক্ষণ। ময়ূরী ফিসফিস করে বলল, আপনি তাকাবেন না তো? তাহসিনের গম্ভীর গলায় উত্তর এলো। আর একটা কথা বলে সত্যিই খারাপ হবে। মেয়েটা ঠোঁট কামড়ে নিঃশব্দে কাপড় বদলাতে লাগলো, চুপচাপ। তবুও বুকের ভিতরটা কেমন ধুকপুক করছে। নিজেকে শান্ত করতে পারছে না কিছুতেই। কাপড় বদলে যখন আঁচলটা মাথায় তুলল তখন বলল, হয়ে গেছে। তাহসিন পিছন ফিরে তাকালো। মেয়েটাকে যেন অন্য এক আলোয় দেখা গেল তার চোখে। আঁচলটা ভেজা, চুলের গায়ে পড়ে আছে, মুখে ফ্যাকাশে ভাব, চোখ দুটো লালচে, তবুও কেমন মিষ্টি। তাহসিনের গলাটা শুকিয়ে এলো। ঠান্ডা লাগছে? ময়ূরী নিচু গলায় বলল, একটু কাঁপুনি দিচ্ছে। চলো চুল মুছে দে। না, লাগবে না। বাচ্চা মেয়ে, এক হয়েছ কবে থেকে? তাহসিন হাত বাড়িয়ে তার ভেজা চুলগুলো আলতো করে গামছাতে মুছতে লাগলো। ময়ূরীর চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। তাহসিনের আঙুলের ছোঁয়া যেন বুকের ভিতরে কেমন এক দোলা তুলে দিচ্ছে। তাহসিন হঠাৎ একটু ঝুঁকে এলো, মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কিন্তু ভীষণ সুন্দর বউ। দরজার কাছে একটা ছোট আয়না আছে, আমার অবাধ্য চোখ হালার নারীর সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে। তাহসিনের কথাটা শুনে ময়ূরী মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। মুখটা থেমে গেল নিঃশ্বাসের সাথে। শরীরের প্রতিটি স্নায়ু কেমন যেন কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপছে, চোখ বড় বড় হয়ে আয়নার দিকে নজর দিল। আয়নায় দেখা যাচ্ছে ভেজা চুলে ঝুলে থাকা এক কিশোরী মুখ। তাহসিনের বলা হালাল নারীর সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে, এই কথাটাই যেন বিদ্যুতের মতো শরীরে দোলা তুলল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চোখের কোণে জল টলমল করছে। গলাটা শুকিয়ে এসেছে, ঠোঁট কামড়ে ভিতরে ভিতরে কিছু একটা আটকাতে চাইছে। তারপর হঠাৎই দু চোখ বেয়ে টুপটাপ নেমে এলো অশ্রু। তাহসিন হতবাক হয়ে তাকিয়ে রইল। এই কাঁদছো কেন? ভয়ে নয়, বরং লজ্জায় কেঁদে উঠল মেয়েটা। তাহসিনের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। তাহসিনের ভীষণ হাসিও পাচ্ছে, আবার একটু খারাপও লাগছে। তারই বা কী করার ছিল? সব দোষ তো এই বেহায়া চোখেরই বা কী দোষ? বউ হয়
তাহলে বউকে দেখতে আবার কিসের দ্বিধা? সেই সুযোগ বুঝে বউকে শক্ত করে জড়িয়ে ধরল। বউটা চ্যাংটাকির মতো ধরতে গেলেই ফুরুত হয়ে বেরিয়ে যায়। আহারে, নিজেকে কেমন ভ্যাবলাকান্তের মতো অসহায় মনে হচ্ছে। কত শখ করে একটা বিয়ে করেছিল। ঠাডা পড়া কপালে বউ জুটলেও বউয়ের আদৌ জুটল না। এই ফাটা কপাল কাকে দেখাবে সে? ময়ূরীদের গ্রামের বড় বাজারটা রাত 10টার পরেই ফাঁকা হয়ে যায়। বৃষ্টি বাদলের দিনে তো মানুষই খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা শেষে রাত 8টার দিকে বৃষ্টি থেমেছে। গ্রামের চারপাশে মাটি কাদা দিয়ে মাখামাখি অবস্থা। বাতাসে এখনও কাঁচা মাটির গন্ধ। বাজারের শেষ মাথায় একটা পুরনো রিক্সা গ্যারেজ, যেখানে সারাদিনের ক্লান্তি শেষে কয়েকটা রিক্সা সারি করে রাখা আছে। গ্যারেজের ছাউনি থেকে পানি টপ টপ করে পড়ছে, আর পাশেই দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ চৌকিদার। হাফ প্যান্ট পরে হাত পাখা নাড়ছে অলস ভঙ্গিতে। হঠাৎ দূর থেকে আসা ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা ছিন্ন হয়ে গেল। বড় ট্রাকের আওয়াজ। মনে হয় চৌকিদার মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বোঝার আগেই গ্যারেজের সামনের কাদামাটির রাস্তা কাঁপিয়ে ঢুকে পড়ল বিশাল দুইটা ট্রাক। হেডলাইটের আলোতে অন্ধকার ভেদ করে ছিটকে পড়ল কাদা আর ধোঁয়া। ট্রাকের দরজা খুলে নামলো কালো রেইনকোট পরা দুজন লোক। তাদের মুখ ঢাকা, শুধু চোখ জলজল করছে হেডলাইটের আলোয়। চৌকিদার ঠোঁটে আলতো হাসি টেনে বললেন, ছোটবাবু ভেতরেই আছে, আপনারা আসেন। অন্যদিকে গ্যারেজ থেকে কিছুটা দূরে পুরনো বাঁশ বাগানের আড়ালে দাঁড়িয়ে দুজন আগন্তুক নিঃশব্দে এই দৃশ্যটা দেখছিল। একজন নিচু গলায় বলল, অন্যজন ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, এই রাতের সব হবে মনে হচ্ছে। গ্যারেজটা বেশ বড়। অনায়াসে দুটো ট্রাক ভিতরে ঢুকে গেল। গাড়িতে যে তেলের ড্রাম ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিল। গ্যারেজের গেট খোলা রাখায় বাইরে থেকে পুরো দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল লাইটের আলোয়। এই গ্যারেজটা বড় বাজারের শেষ মাথায়। লোকজন দিনে বেলাতে কম থাকে, আর এই বৃষ্টির দিনে রাতে একটা শিয়াল কুকুরও পাওয়া যায় না। গ্যারেজের ভিতরে থেকে 7-8 জন লোক বেরিয়ে গাড়ির কাছে এলো। গাড়ি থেকে এক এক করে তেলের ড্রাম নামানো হচ্ছে সাবধানে। বেশ বড় বড় ড্রাম। চারিদিকে শুধু লোহার ঠোকাঠুকির শব্দ, আর সেই সাথে বৃষ্টির পরে সোদা গন্ধে ভেসে আসে গোটা বাতাস। আড়াল থেকে দাঁড়ানো দুজন আগন্তুক নিঃশব্দে তাকিয়ে আছে। তাদের মধ্যে যিনি বয়সে বড় তিনি ফিসফিস করে বললেন, তেলের দাম না, ভেতরে কিছু একটা আছে। অন্যজন ভ্রুকুচকে তাকিয়ে রইল। এই গ্যারেজে তেল রাখা নিষেধ, জানেন না? আগের বার আগুন লেগেছিল এই কারণেই। তারপর থেকে ওরা অন্য জায়গায় রাখে। তাহলে এখন আবার এখানে তেল কেন? দুজনের চোখ হেডলাইটের আলোয় ঝলমল করে ওঠা সেই ড্রামগুলোর দিকে আটকে গেল। একটা ড্রাম নামানোর সময় হালকা একটা শব্দ হলো, যেন ভিতরে কিছু নড়ে উঠল। গ্যারেজের ভিতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। চৌকিদার তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল, তবে গেট পুরোপুরি বন্ধ করলো না। 1 ইঞ্চি ফাঁক রেখেই, যেন কেউ বাইরে থেকে দেখতে পারে না, আবার ভিতর থেকে আলো না হয়। হঠাৎ গ্যারেজের ভিতরে একটা তীব্র আওয়াজ হলো, যেন কিছু একটা লোহার সঙ্গে ধাক্কা খেয়েছে। তারপরই ভিতর থেকে কারো চিৎকার ভেসে এলো। এক মুহূর্তে গ্যারেজের বাতি নিভে গেল। চারিদিক নিস্তব্ধ। 2 দিন পর সকাল সকাল তাহসিনরা তৈরি হয়ে নিল। আর থাকা সম্ভব নয় এখানে। ফিরোজা বেগম অনুরোধ করলেও তাহসিন রাজি হলো না। শেষে সবার থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির পথে। আজ সাথে আছে ফাহাদ সোনা। সে তাহসিনের কোলে উঠে দিব্যি আরাম করে যাচ্ছে। পুতুল হেঁটেই যাচ্ছে মায়ের হাত ধরে। সে গাল ফুলিয়ে বারে বারে বাবার কোলের দিকে তাকাচ্ছে। ফাহাদ মাথা উঁচিয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, দুলাভাই পানি কিনে দাও। ময়ূরী চোখ পাকিয়ে বলল, ও দুলাভাই। তাহসিন শালাকে নিয়ে সামনেই একটা মুদির দোকানে গেল। পুতুল আর ফাহাদের জন্য জুস আর চিপস কিনে আবারও হাঁটা ধরল। ফাহাদ এবার গুটি গুটি পায়ে হাঁটছে তাদের সাথে। জুস খেতে গিয়ে শরীর নোংরা বানিয়ে ফেলছে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি এসে পৌঁছলো। ড্রয়িং রুমে মানুষ নেই একটাও। চম্পা বোধহয় কাপড় দিয়ে ফ্লোর মুছছিল। ময়ূরী বাড়িতে পা রাখতে না রাখতেই নজরে এলো এই দৃশ্য। চোয়াল যেন আপনা আপনি শক্ত হয়ে এলো। মহিলা সবসময় বড় গলার ব্লাউজ পরেন, বুকের আঁচলটা যেন বাধ্য হয়ে গায়ে জড়ান। ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের হাত আঁকড়ে ধরল। তাহসিন ঘাড় ঝুঁকিয়ে পাশে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী বলে,
ফাহাদের পায়ে কাদা লেগেছে, আপনি একটু কষ্ট করে বাগানের লাইন থেকে ওর পাটা ধুয়ে আনবেন। তাহসিন বিচ্ছু ফাহাদের পায়ের দিকে তাকিয়ে দেখল সত্যিই কাদা লেগে আছে। সে মাথা নাড়িয়ে ফাহাদকে নিয়ে বাড়ির বাইরে যেতেই ময়ূরী পুতুলকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। চম্পার কাজ শেষ। সে বালতি নিয়ে পিছু ঘুরতেই ময়ূরীকে দেখে কপালে বিরক্তিকর একটা ভাঁজ ফেললো। পুতুল ভীতু হয়ে ময়ূরীর পিছনে গিয়ে লুকোলো। ময়ূরী শক্ত গলায় বলল, আপনাকে আর আমি কতবার বারণ করেছি এভাবে জামা কাপড় পরবেন না বাড়িতে। আবার শুরু হইল। এই বাড়িতে আমি কি পড়মু না পড়মু সেইটা কি তুমি ঠিক কইরা দিবা? ময়ূরী চোখ কটমট করেছে। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ ঠিক করব, কারণ এটা আমার শ্বশুর বাড়ি আর আপনি এখানে কাজ করেন, তাই সীমারেখাটা আপনাকে বুঝতে হবে। চম্পা মুখ ভার করে বালতি নামিয়ে রাখলো। বউ, কাজ করি বইলা কি মানুষ না আমি? আমার শরীরে কাপড় আছে, তাও তোমার সমস্যা? ময়ূরী এগিয়ে এলো, তার চোখে কঠিন ঝলক। সমস্যা তখনই হয় যখন আপনার মতো মানুষের ইচ্ছে করে সীমা ছাড়িয়ে যায়, অন্যের সামনে শরীর দেখানোর অভ্যাস হয়ে গেল, তখন সেটা শুধু কাপড়ের নয়, চরিত্রের ব্যাপারেও প্রশ্ন তোলে। আপনি কাজ করেন, আমি সম্মানও করি, কোনো কাজই ছোট নয়, তাই বলে এইভাবে চলাফেরা করবেন আপনি? চম্পা এবার কণ্ঠ উঁচু করলো। তুমি খুব বড় চরিত্রবতী নাকি? যদি বলি তাই। আমার সাথে তর্ক কইরো না বউ। তাহসিন ফাহাদকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতেই চম্পা তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গেল। মুখটা তার রাগে লাল হয়ে উঠেছে। বালতি হাতে একটাও কথা না বলে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। তাহসিন ভিতরে এসে অবাক হয়ে তাকিয়ে রইল ময়ূরীর দিকে। মেয়েটা যেন একদম বরফের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো রাগে ধিকি ধিকি করছে, ঠোঁট কামড়ে চুপ করে আছে। তাহসিন নিচু গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার মাথা হয়েছে তাই দাঁড়িয়ে আছি। ময়ূরী ঝাঁঝালো গলায় বলে উঠল। মানে? তাহসিন ভ্রু কুঁচকাল, কণ্ঠে অবাক স্বর। ময়ূরী আর কিছু বলল না। ঠোঁট কামড়ে পুতুলের হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিমা এমন যেন মাটির উপর পা ফেললে কিন্তু রাগের আগুনে চারদিক পুড়িয়ে দিচ্ছে। পুতুল একবার বাবার দিকে তাকালো, তারপর মায়ের টানেই নীরবে উপরে উঠে গেল। তাহসিন দাঁড়িয়ে রইল নিচে। বাইরে জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে। দূরে উঠোনে গাছের পাতা নড়ছে, আর রান্নাঘরের ভিতর থেকে থালা বাসনের ঠক ঠক শব্দ ভেসে আসছে। চম্পা এখনও ভিতরে কাজ করছে, কিন্তু তার আওয়াজে বিরক্তিকর স্বর স্পষ্ট। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে যেতে নিলেই পিছন থেকে আদনান ডেকে উঠল তাকে। বাড়ির বাইরে গিয়েছিল বোধহয়। এই সকাল সকাল তাহসিনকে দেখে বলল, সারা শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ির কথা ভুলে গেছিস? তাহসিন পিছু ঘুরে দাঁড়ায়, আদনানকে দেখে বলে। প্রাইভেসির বড্ড অভাব। আদনান ঠোঁট টিপে দুষ্টু হাসল। বিনিময়ে তাহসিনও মাথা নাড়ালো। ফাহাদ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল দুজনের দিকে। আদনান বলল ফ্রেশ হয়ে তারপর দেখা করতে। তাহসিন উপরে উঠে ঘরের ভিতরে ঢুকে দেখল পুতুল ঘরের এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। ময়ূরী রাগে ফোঁস করে মাথার হিজাব খুলে গায়ের বোরখা খুলল। তাহসিন হতবাক বইয়ের নতুন রূপ দেখে। যেন মনে মনে সে নিজেই একটু ভয় পেল। মহিলা মানুষের কারবার বড়ই অদ্ভুত। বুঝলেও সমস্যা, আবার না বুঝলেও সমস্যা। সে ঠোঁট কামড়ে ফাহাদকে নামিয়ে দিল। ফাহাদ গুটি গুটি পায়ে পুতুলের সামনে গিয়ে দাঁড়ালো। তাহমিদ হালকা গলা পরিষ্কার করে এগিয়ে গেল ময়ূরীর নিকটে। পিছনে গিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, বেগম সাহেবা, আপনি হঠাৎ এত রেগে গেলেন কেন? ময়ূরী চোখ কটমট করে পিছনে তাকালো। তার দৃষ্টিটা এমন ছিল যেন তাকালে আগুন ঝরে পড়বে। তাহসিন শুকনো ঢোক গিলে মাথা নিচু করলো, যেন কারোর সামনে দোষী ছাত্র দাঁড়িয়ে আছে শিক্ষিকার সামনে। ময়ূরীর মুখের রং ক্রমশ বদলে যাচ্ছে রাগে। সে একটাও কথা না বলে ঘুরে দাঁড়ালো, তারপর হনহন করে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। তাহসিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল, কিছু বুঝে উঠতে পারছে না। সে কি ভুল করলো, নাকি ময়ূরীর রাগের কারণ অন্য কিছু? পিছন দিকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো তখন পুতুলের। বাবা। তাহসিন ঘুরে তাকালো। পুতুল কপাল কুঁচকে কৌতূহল ভরা মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে ফাহাদও হাঁ করে তাকিয়ে আছে। পুতুল নিচু গলায় বলল, বাবা, মাকে কি ভূতে ধরেছে? তাহসিন মাথা নাড়িয়ে বলল, মায়েদের মাঝে মাঝে রাগ নামের এক অদ্ভুত ভূতে ধরে। সেটা দেখা যায় না, কিন্তু সবাই টের পায়।
ফাহাদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তাহলে কি আপারে মাইরা দেবা দুলাভাই? তাহসিন হেসে ফেলল। মার নয়, ভালোবেসে দিতে হবে। দরজায় কড়া নাড়ল কেউ। তাহসিন গিয়ে দরজা খুলে দিতেই অরুণিমা বেগম, রঞ্জনী বেগম, হিমি এবং নূপুর ঢুকলেন ঘরে। পুতুল দৌড়ে গিয়ে দাদির পা জড়িয়ে ধরল। অরুণিমা বেগম নাতনিকে নিয়ে বিছানায় বসলেন, মাথায় আদুরে হাতও বুলিয়ে দিলেন। দাদির কথা মনে পড়ে না আপু? পুতুল মুচকি হেসে বলল, নানি বাড়ির সবাই ভালো। তুমি জানো নানি আমাকে কত গল্প শুনিয়েছে। তারপর ফাহাদকে দেখিয়ে বলল, আর ওই যে ছোট মা, ওর সাথে আমি অনেক খেলেছি। অরুণিমা বেগম দরজার এক কোণায় ফাহাদকে চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেললেন। হাতের ইশারায় কাছে আসতে বললে ফাহাদ গুটি গুটি পায়ে এগিয়ে আসে। তিনি হাত বাড়িয়ে ফাহাদকে বিছানায় উঠিয়ে পুতুলের পাশে বসায়। তোমার নাম কি সোনা? ফাহাদ পিটপিট করে তাহসিনের দিকে তাকায়। তাহসিন শালার এহেন চাহনি দেখে ঠোঁট টিপে হাসে। ওর নাম ফাহাদ আম্মা, পুতুলের মতোই ভীষণ দুষ্ট। ফাহাদ গাল ফোলালো। দুলাভাই তাকে পাজি বলছে, কত বড় সাহস। নূপুর পাশে এসে ফাহাদের গাল টেনে দিল। চুপ করে দুই গাল ঠেসে চুমো খেলো। বেচারার নাক কুচকে রেখেছে। নূপুর বলে, একদমই তোমার মতো নরম আম্মু। আমার বিয়ে আর একটু বড় হলে এই সাথে বিয়েটা করে ফেলতাম। ফাহাদ চোখ বড় বড় করে তাকায়, যেন সবচেয়ে আজব কথা সে শুনছে। তুমি বিয়া করবা? নূপুর খিলখিল করে হেসে মাথা নাড়ায়। ফাহাদ বলে, আমারে? হ্যাঁ বিয়া করতে টাহা লাগে না? লাগে। ফাহাদ তাহসিনের দিকে তাকায় আবারও। শুষ্ক ঠোঁটখানা ভিজিয়ে বলে, ও দুলাভাই টাহা দাও, আমি বিয়া করমু। অরুণিমা বেগমের মুখে মায়াময় হাসি। পাশে বসে নূপুর, হিমি আর রজনী বেগমও মুচকি মুচকি হাসছে ফাহাদের কাণ্ড দেখে। ফাহাদ তখন নাক ফুলিয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলে, ও দুলাভাই আমারে টাহা দাও, আমি বিয়ে করমু। তাহসিন গম্ভীর মুখে বলল। কার বিয়ে করবেন আপনি? ফাহাদ হাত বাড়িয়ে নূপুরকে দেখিয়ে দিল। নূপুরের হাসি চেপে রাখার চেষ্টা ব্যর্থ হলো। সে খিলখিল করে হাসতে লাগলো। অরুণিমা বেগম মজা করে বললেন, আচ্ছা নূপুর, তুই রাজি? নূপুর মুখে হাত দিয়ে ভান করলো, আমি রাজি আম্মু, এমন জামাই পেলে ভাগ্য খুলে যাবে। ওয়াশরুম থেকে ময়ূরী বের হলো, মাথায় তোয়ালে মুড়িয়ে। ঘরের মধ্যে সবাইকে দেখে অপ্রস্তুত হয়ে সালাম দিল। অরুণিমা বেগম মিষ্টি করে হাসলেন। তিনি প্রথম প্রথম ভেবেছিলেন মেয়েটা বড্ড বেশি ছোট, স্বামীর সংসার কি করে সামলাবে এতটুকু মেয়ে। তবে এখন মনে হচ্ছে তিনি ভুল ভেবেছিলেন। পুতুলকে বেশ যত্নে রাখে মেয়েটা। আর আর ছেলের সাথেও হয়তো সম্পর্ক সহজ হয়েছে। শোনো, অনেকদিন ঘুরেছো, এবার একটু সংসারে মন দাও। শাশুড়ির কথায় ময়ূরী মাথা নাড়ায়। রজনী বেগম যেন সব সময় নাত বউয়ের পিছনেই লেগে থাকেন। যখন যেটা মুখে আসে সেটাই সোজাসুজি বলে ফেলেন। আমার ভাই বিয়া করার পর দেখি নাতবো আরও সুন্দর হয়ে গেছে। জামাইয়ের সোহাগ আমার লগেও ভাগ কইর বল। ময়ূরী হতবম্ব দাদি শাশুড়ির মুখে এমন কথা শুনে। অরুণিমা বেগম নাক কোচকালেন শাশুড়ির লাগাম ছাড়া কথায়। তাহসিন শুকনো ঢোক গেলে ময়ূরীর মাথায় পেঁচানো আধ ভেজা তোয়ালে নিয়েই ওয়াশরুমে দৌড়ে গেল। আশ্চর্য ব্যাপার, বউকে আজ অবধি ভালোবাসি কথাটাই তো বলা হয়নি। আর দাদি তো সোহাগে সোহাগে মঙ্গল গ্রহে চলে গেছেন। ঘরের ভিতর থেকে অরুণিমা বেগম ফাহাদ আর পুতুলকে নিয়ে গেলেন খাওয়াবেন বলে। সাথে হিমিও গেল। শুধু থেকে গেলেন রজনী বেগম ও নূপুর। ময়ূরীর ভেজা চুল থেকে পানি ঝরছে টুপটুপ করে, হাতে ভেজা কাপড়। রজনী বেগম ময়ূরীর লাজে রাঙা মুখ দেখে বিছানায় আরাম করে বসলেন। শোনো বউ, বাড়ির বড় মানুষ বাড়ির বাইরে যাওয়ার আমার বেশি পছন্দ না। তোমার দাদা শ্বশুর রাজনীতি করলেও হ্যাঁ ক্ষমতা বাড়ির বাইরে অবধি, বাড়ির ভেতরে সব আমার কথাই হয়। যা কমু তাই করবা। অনেক ঘুরছো বাপের বাড়ি, এবার মন দিয়ে সংসার করো। ময়ূরী সব শুনল মন দিয়ে। রজনী বেগম আরও কিছু কথা বলে বের হলেন। নূপুর বলল, ভাবি, দাদির কথায় এত কান দিবা না, আমি যাই, আমার আবার অনেক কাজ পড়ে আছে। নূপুর চলে যাওয়ার পর ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল। দরজা চাপিয়ে দিয়ে বারান্দায় গেল কাপড় ছড়াতে। তাহসিন তখন ওয়াশরুম থেকে বের হয়েছে, কোনো রকম মাথায় পানি ঢেলে।
ভেজা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আর চোখে ঘরের দিকে তাকিয়ে দেখলো তার বউ নেই ঘরে। বারান্দার দিকে চোখ যেতেই এগিয়ে গেল সেদিকে। নরম আলোয় কিশোরী বধূর নতুন রূপ দেখা যাচ্ছে। লাল পাড়ের সবুজ শাড়ি গায়ে জড়িয়ে ভেজা কাপড়গুলো নাড়িয়ে দিচ্ছে দড়িতে। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে। তাহসিন মুচকি হাসে, ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমার পিঠে রোদ নেমেছে, বৃষ্টির আলোয় মিশে ভালোবাসার গন্ধ পাই, চুলের ফোঁটায় ভেজে। ঘোমটার ফাঁক দিয়ে চোয়াল রেখা রাঙা মুখে লাজ, ঘোমটার ফাঁক দিয়ে চোয়াল রেখা রাঙা মুখে লাজ। তুমি আমার প্রথম প্রেম, চিরদিনের সাজ। চোখে তোমার শিশির ভরা, ঠোঁটে হাসির রেখা। এই সংসারটার স্বপ্ন লাগে তোমায় পেলে একা। মেঘের বৃষ্টি ঝরে যেমন, মনেরও তেমন ঢেউ। কিশোরী বধূ তুমি আমার ভালোবাসার। তাহসিন কথা শেষ করার আগেই ময়ূরী থামিয়ে দিল তাকে। আশ্চর্য চোখে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন বিরক্ত হলো ভীষণ, মাঝপথে এভাবে বিরক্ত করায়। রোমান্টিক একটা মুডে ছিল বেচারা, শালার বলদ বউ সেটাও নষ্ট করে দিল। সে দাঁত চাপল। তুমি কি মানুষ হবো না? ময়ূরী বিস্মিত হয়ে শুকনো গলা ভিজিয়ে বলল, আমি তো মানুষই। তুমি একটা বাদর, বেদব বাদর চেনো? ময়ূরী কটমট করে তাকালো। শাড়ির আঁচল কোমরে গুজে দুপা এগিয়ে এসে বলল, আপনি আমাকে অপমান করছেন? অপমান কই করলাম? তুমি যেটা সেটাই তো বললাম। খুব খারাপ হচ্ছে তো। কথা থেমে গেল তার। তাহসিন ভ্রু কুঁচকে বলল, সিন্টুকেও বলো। ময়ূরী রেগে ওর বুকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। লোকটা সীমার বাহিরে ফাজিল। তাহসিন মুচকি হেসে হাতের ভেজা তোয়ালে সই করে ময়ূরীর মাথার উপর ছুঁড়ে মারল। মেয়েটা ভয়ে বুকে থুতু দিয়ে রেগে তাকালো পিছু ঘুরে। একটা মানুষ এত জ্বালায় কি করে? এই কয়েকদিনে মনে হচ্ছে জীবনটা ঝালাপালা হয়ে গেছে। ময়ূরী বিরক্ত হয়ে মাথার কাপড় দিয়ে ঘরের বাইরে রওনা হলো। এখন ঘরে থাকলে নিশ্চিত মারামারি লেগে যাবে। ময়ূরীকে দিয়ে বাড়ির বউদের সব কাজই করানো হয়েছে। মেয়েটা এত কাজ বিয়ের আগে কোনোদিনও করেনি। বিয়ে করে মনে হচ্ছে বিরাট বড় ভুল করে ফেলেছে। এত এত নিয়ম বাধ্যতা মানতে যেন বড্ড কষ্ট হচ্ছে। শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই অদ্ভুত। তাকে দাদি শাশুড়ি খাবার দিয়ে বলেছেন বড় চাচা শ্বশুরকে দিয়ে আসতে। ময়ূরী খাবারের প্লেট আর পানির বোতল হাতে নিয়ে দেখিয়ে দেওয়া ঘরের দিকে রওনা হলো। নিচতলার শেষে একটা ঘর আছে, সেখানে মাহাতাবের বাবা রহমান সওদাগর থাকেন। ময়ূরী চাপানো দরজা ঠেলে খুলে ফেলল। দরজা বরাবর বিছানায় একজন মধ্যবয়স্ক লোক কাঁথা জড়িয়ে বিছানায় বসে বসে বই পড়ছেন। দরজা খোলার শব্দে লোকটা সামনে তাকিয়ে দেখলেন একটা টুকটুকে বউ। তিনি আজ প্রথমবার ময়ূরীকে দেখলেন। সবাই বলেছিল তাহসিনের বউটা চোখ জুড়িয়ে যাওয়ার মতন সুন্দর। ময়ূরী নিচু স্বরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। খাবারের প্লেট বিছানার একপাশে রেখে বলল, আপনার খাবার। আমার তাহসিনের বউ না তুমি? ময়ূরী লাজুক মুখ নত করল। জি। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের সংসারে বরকত দিক। বসো মা। ময়ূরী বসলো। ঘরে চারপাশে চোখ বুলিয়ে দেখলো দামি দামি জিনিসপত্র। সে আর চোখে চাচা শ্বশুরকে দেখে জিজ্ঞেস করলো, আপনি ঘরে বাইরে বের হন না কেন বড় আব্বা? আমার পায়ের সমস্যা আম্মাজান, বিছানায় পড়েছি অনেকদিন হয়েছে। আপনার দম বন্ধ লাগে না? হাসলেন তিনি, বললেন, প্রথম প্রথম লাগতো, তবে এখন এই একাকিত্ব ভীষণ পছন্দ আমার। বলতে বলতেই তিনি আলাদা বাটিতে হাত ধুয়ে প্লেট হাতে নিয়ে ভাত মাখিয়ে মুখে নিলেন। আজ আলাদা স্বাদ পেয়ে বললেন, মাছটা আজ অন্যরকম হয়েছে। কে রান্না করেছে? ময়ূরী আতঙ্কিত হয়ে বলল, মজা হয়নি? আসলে আমি এর আগে কখনো রান্না করিনি বড় আব্বা। আজ যতটুকু পেরেছি ততটুকুই করেছি। রহমান সওদাগর হেসে বললেন, প্রথমবার হিসেবে মোটেও খারাপ হয়নি, তবে একটু মশলা বেশি হয়েছে। লজ্জা পেল সে। খাওয়ার যোগ্য আদৌ হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন। সে চুপ করে রইল যতক্ষণ না তার খাওয়া শেষ হলো। রহমান সওদাগরের খাওয়া শেষ হলে ময়ূরী প্লেট নিয়ে বেরিয়ে যাওয়ার আগে ভদ্রলোক বললেন, আম্মাজান, আমার পুতুল রে একটু নিয়ে এসো আমার কাছে, দেখি না অনেক দিন ধরে। ময়ূরী মুচকি হেসে ঘর থেকে বের হলো। পুতুল আর ফাহাদকে এখনও খাওয়ানো হয়নি। ওদিকে তাহসিন বাড়ি থেকে বেরিয়েছে ভোর সকালে, এখনও বাড়ি ফেরেনি। লোকটার কোনো আক্কেল নেই। বাড়ির সবার প্রায় খাওয়া শেষ। ডাইনিং টেবিলে ময়ূরী ভাই আর মেয়েকে নিয়ে বসেছে। আদনান, হিমি কিংবা তাহসিন কেউই বাড়িতে নেই। সে দীর্ঘশ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
প্লেটে ভাত নিয়ে দুজনকেই একসাথে খাইয়ে দিচ্ছে সে। পুতুলকে খাইয়ে দিলে ফাহাদ রেগে যায়, আর ফাহাদকে দিলে পুতুল। বেচারি নিজেও এখনও খায়নি। গরমে সকাল সকাল রান্নাঘরে গিয়ে এমনিতেই মেজাজ আসমানে উঠে আছে। ওদের খাইয়ে দেওয়া শেষে আফিয়া এসে ওদের নিয়ে গেল। ময়ূরী নিজের জন্য ভাত বেড়ে সবেই বসেছে। আর ঠিক তখনই তাহসিনরা ফিরেছে বাইরে থেকে। ময়ূরী ঘাড় ঘুরিয়ে ওদের দিকে তাকায়। ওদের দেখে মনে হচ্ছে বাগান থেকে হাত মুখ ধুয়ে এসেছে। তাহসিন সোজা এসে ময়ূরীর পাশে বসলো, চেয়ার টেনে দূরত্ব ঘুষিয়ে বলল, জামাইকে রেখে একা একা খাচ্ছ? শরম হওয়া উচিত তোমার। ময়ূরী হতভম্ব বিস্মিত চোখে তাহসিনকে দেখে বলল, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনি আমাকে না বলে বাইরে গেছেন এবং বলেও যাননি কখন আসবেন। আমার বুঝি ক্ষুধা লাগে না? হিমি ঠোঁট টিপে হাসলো। নিজেই আদনান আর তার জন্য খাবার বেড়ে বলল, তুমি তোমার জামাইয়ের কথার মানে বুঝোনি? জামাইকে একটু খাইয়ে দাও নিজের হাতে। ময়ূরী নাক সিটকে বলল, বাজে কথা। ময়ূরী লাজে আর চোখে তাহসিনের দিকে তাকালো। তাহসিন গালে হাত দিয়ে বইয়ের লাশ দেখতে ব্যস্ত। মেয়েটা শুষ্ক ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকালো। বাড়ির কেউ যদি দেখে ফেলে তাহলে কি ভাববে? লোকটা লজ্জা নাই থাকতে পারে, তাই বলে সেও কি নির্লজ্জ? মেয়েটা একটু সরে এসে খালি হাত দিয়ে তাহসিনের খাবার বেড়ে তার সামনে দিল, বলল, খেয়ে উদ্ধার করুন আমায়। তাহসিন মুচকি হেসে খেতে বসে। খাওয়া দাওয়া শেষে আদনান যখন হাত ধুয়ে ডাইনিং টেবিল থেকে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসেছে, তখন বর্ষা থেকে এসে যেন তার পাশে বসলো। ছেলেটা চমকে তাকানোর আগেই বর্ষা গড়গড় করে বলল, আপনাকে আমি পুরো বাড়ি খুঁজেও পাইনি সকাল থেকে। কোথায় ছিলেন আপনি? আদনান সরে গিয়ে বসলো আর চোখে হিমিকে দেখে ঠোঁটে দারুণ হাসি টানলো। আমাকে খুঁজছিলেন? আমিও তো আপনাকে খুঁজছিলাম। সত্যি? আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি। বর্ষা লাজুক হেসে মাথা নাড়িয়ে বলল, মনে তো হচ্ছে না। যাই হোক, আমার সাথে আজ ঘুরতে যাবেন, আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো। হিমির খাওয়া শেষ হয়ে গেলেও সে জায়গা ছেড়ে উঠল না। ওভাবেই বসে রইল চেয়ারে। আদনান শুষ্ক ঠোঁট ভিজিয়ে মিনমিন করে ধীর কণ্ঠে বলল, আজ নয়, অন্য একদিন না হয় যাব। আজ গেলে কি সমস্যা? আমার বান্ধবীদের দেখাবো না আপনাকে? আপনার বান্ধবীদের দেখাবেন মানে? বাহারে, ওরা ওদের দুলাভাইকে দেখবে না? কিসের দুলাভাই? আপনি আমাকে বিয়ে করলে ওরা আপনার শালি হবে না? আদনান বলদের মতো মাথা নাড়ল। সব পাগল তার কাছে কেন আসে? দাদির উপর ভীষণ রাগ হচ্ছে তার। সে তো মজা করে বলেছিল মেয়ে দেখতে, আর উনি তো মেয়ে নিয়েই হাজির হয়েছেন বাড়িতে। হিমি উঠে এসে আদনানের পাশে বসলো। আদনান শুকনো ঢোক গিলে উঠে চলে যেতে চাইলে হিমি ওর হাত টেনে ধরে বসালো। বর্ষাকে বলল, এটা আবার বলতে হয় বর্ষা? তুমি বাইরে নিয়ে যাবে, তাতে ওর বারণ থাকবে কেন? বিকেলে তৈরি হয়ে আজ ওর সাথে বের হবে তুমি, কেমন? বর্ষা খুশি হয়ে মাথা নাড়ালো। আদনান ঠোঁট কামড়ে হিমির এক হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। কুসুমের ডাকে বর্ষা উঠে চলে যাওয়ার পর হিমি ঝাড়া মেরে আদনানের হাত সরিয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। আদনান ঠোঁট উল্টে বিড়বিড় করলো কিছু। জেলাস ফিল করাতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারল সে। হিমি কি আর তার সাথে কথা বলবে? দরকার হলে খুন করবে, তবুও কথা বলবে না। সে বিরক্ত হয়ে সিঁড়ির দিকে গেল। অন্যদিকে ময়ূরী রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। তাহসিন দাঁড়িয়ে আছে পাশেই, দেয়ালে হেলান দিয়ে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা কাজ শেষে ওকে রেখে বেরিয়ে গেল সেখান থেকে। এখন নিশ্চিত পিছু পিছু আসবে তার। সে বাইরে বেরিয়ে একবার পিছু ফিরে তাকালো। ঠিক ধরেছে, লোকটা পিছু পিছু আসছে। ময়ূরী নিচের সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁত চেপে বলল, কি সমস্যা? পিছু পিছু কেন ঘুরছেন? তাহসিন সোজাসুজি উত্তর দিল, বউ আমার, পিছু পিছু করে আমি, তাতে তোমার সমস্যা কি? নাটক বন্ধ করুন। যেখানে যাচ্ছি আপনি পিছু পিছু সেখানেই যাচ্ছেন। বলি, আর কোনো কাজ নেই আপনার? আছে তো, বউয়ের পিছু পিছু ঘোড়া। মেয়েটা রেগে তাকিয়ে সিঁড়িতে পা রাখলো। বজ্জাত লোক একটা। সারাদিন ঘষতেই বাড়িতে এলে বউয়ের কথা মনে পড়ে যায়। তাহসিন আর বউয়ের পিছু নিল না। সে গেল বড় আব্বার ঘরে। ভদ্রলোক শুয়েছিলেন। তাহসিন আসতেই তার সাহায্য নিয়ে উঠে বসলেন। কি খবর তোর? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছুই বুঝতে পারছি না। আজ দাদার বড় গোডাউনে গেছিলাম। সেখানে কিছু নেই, ওখানে শুধু ধানের বস্তা রাখা হয়। এই এত এত বস্তা ভর্তি ধান এলো থেকে? আমার জানার মতে আমাদের তো এত ক্ষেত নেই, এত বড় একটা গোডাউন, আর সেটা ভর্তি বস্তা।
রহমান সওদাগর ভ্রুকুচকে ফেললেন। গোডাউন ভর্তি বস্তা? হ্যাঁ, ঠিক করে দেখেছিস সব? সব দেখেছি। ভাবছি আজ একবার পুরনো দালান বাড়ি যাব, যদি কিছু পাই সেখানে। তাদের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হওয়ার পর তাহসিন দরজা চাপিয়ে ঘর থেকে বের হলো। আফিয়ার ঘরে গিয়ে দেখলো বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আফিয়া। সে মুচকি হেসে নিজের ঘরে এলো। বউটা ওয়াশরুমে বসে বসে কিছু জামা কাপড় ধুয়ে দিচ্ছে। তাহসিন আলমারির নিকট এগিয়ে গিয়ে নিজের 3টা ধুয়ে দেওয়া শার্ট বের করে ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে ময়ূরীর সামনে ফেলে দিয়ে বলল, শোনো বউ, তোমার জামা এমন নোংরা কাপড় গায়ে দিয়ে থাকতে পারে না, এগুলো একটু ধুয়ে দাও তো। ময়ূরী কোমরের কাপড় ভালো করে গুজে আধখোলা খোপাটা ভালো করে খোপা করে জোরপূর্বক হেসে তাহসিনের দিকে ফিরল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টেবিলের সামনে চেয়ারটা টেনে এসে তাহসিনকে বলল, আপনি এত কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন কেন? নিন, এখানে আরাম করে বসুন। তাহসিন ভ্রুকুচকে বসলো সেখানে। বইয়ের মতলব কিছু বুঝতে পারছে না সে। ময়ূরী বারান্দা থেকে লাল রঙের একটা বালতি এসে তাহসিনের সামনে রাখলো। একে একে সব কাপড় ধুয়ে সেখানে রেখে কাপড়ের ক্লিপগুলো হাতে ধরিয়ে দিয়ে বলল, ভালো মানুষের মতো এগুলো নিয়ে ছাদে ছড়িয়ে দিয়ে আসুন। তাহসিন বোকা চোখে কাপড়গুলোর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ? ও মা, বিয়ের দিন না বললেন অর্ধেক আপনার কাজ আর অর্ধেক আমার? তাহসিন চেয়ার ছেড়ে উঠে বালতি হাতে নিয়ে পিছু ঘুরল। দরজার বাহিরে বেরিয়ে বলল, সময় একদিন আমারও আসবে বেগম সাহেবা। ময়ূরী দৌড়ে গিয়ে তাহসিনের হাত থেকে বালতি নিয়ে বলল, থাক, আপনাকে যেতে হবে না, আপনি বরং গোসল সেরে নিন। কেন, সমস্যা নেই, আবার দাও, আমি গিয়ে দিয়ে আসছি। আমি একা গেলে সমস্যা হবে? কেউ কিছু বলবে? কিছু হবে না, যদি কেউ দেখে বলবে আমি ব্যস্ত। ময়ূরী মাথা নাড়িয়ে কাপড়গুলো ছাদে দিয়ে ছাদের দরজার কাছে আসতেই হঠাৎ ছাদের ছোট ঘর থেকে কারোর কথোপকথনের শব্দ শুনতে পেল। সে ভ্রুকুচকে ঘরে জানালার কাছে এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখল মাহতাব চৌকিতে বসে আছে মাথা চেপে। পাশেই উল্টো ঘুরে কেউ একজন বসে আছে। তাদের মধ্যে যা কথা হচ্ছিল সব কিছু শুনে ময়ূরী স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ বাহিরের শব্দ হওয়ায় তাদের কথায় ব্যাঘাত ঘটে। মাহতাব চমকে তাকায় জানালার দিকে। ময়ূরী হাত থেকে পড়ে যাওয়া বালতি নিয়ে দৌড়ে নিচে নেমে যায়। ঘরের ভিতর ঢুকে ভিতর থেকে দরজা আটকে থম মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। শরীর কাঁপছে থরথর করে। তাহসিন ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার চোখে তখন একরাশ উদ্বেগ। ওয়াশরুম থেকে ভিজে চুল নিয়ে বেরিয়ে এসে বউকে এমন স্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভিতরটা ধক করে উঠল। ময়ূরীর মুখ নিস্তেজ, ঠোঁট কাঁপছে অদ্ভুতভাবে। সে তাকিয়ে আছে ফাঁকা দৃষ্টিতে, যেন কিছুই শুনতে পাচ্ছে না। তাহসিন ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধে হাত রাখল। ময়ূরী, কি হচ্ছে তোমার? কোনো উত্তর নেই। সে তখনও নিথর। তাহসিনের বুকের মধ্যে হঠাৎ শীতল একটা হাওয়া বইল। সে এক টানে ময়ূরীকে নিজের বুকে টেনে নিল। মেয়েটার গায়ে অদ্ভুত কাঁপুনি, নিঃশ্বাস যেন ভারী হয়ে গেছে। এই ময়ূরী, কথা বলো, চুপ করে আছো কেন? ময়ূরী ঠোঁট নাড়ল কষ্টে, শুষ্ক গলা ভিজিয়ে বলল, কিছু হয়নি। তাহসিন ভেজা তোয়ালে নিয়ে ময়ূরীর ঘামন্ত মুখ মুছিয়ে দিল। মেয়েটা স্বাভাবিক হলো বেশ কিছুক্ষণ পর। ফাহাদ গুটি গুটি পায়ে দুলাভাইয়ের ঘরে ঢুকে মাথা উঁচিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আপা, ময়ূরী সরে দাঁড়ায়। ভাইকে দেখে গলা ভিজিয়ে তাহসিনের দিকে তাকায়। তাহসিন কপাল কুঁচকে রেখেছে। ফাহাদকে নিয়ে ময়ূরী বিছানায় গিয়ে বসার পর ফাহাদ আবারও ঘুমিয়ে পড়ল। তাহসিন কাছে এসে বসলো ওর। সত্যি করে বলো তো, কি হয়েছে? ময়ূরী ভাইয়ের উপর পাতলা কাঁথা দিয়ে সোজা হয়ে বসে বলে, আমার শরীরটা ভালো লাগছে না, ছাদে এত রোদ। বলেছিলাম কাপড়গুলো আমাকে দাও, যাও গোসল করে আসো, ভালো লাগবে, নাকি আমি করিয়ে দেবো? নাক শীতকালো মেয়েটা। বজ্জাত লোকের মুখ সব সময় চলতেই থাকে। দুপুরবেলায় বক্কর বাড়ির জাম গাছের নিচে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কিছু গাছ লাগাচ্ছিলেন। মধু বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আব্বার পাশে। বাড়িতে কয়েকজন পুলিশ অফিসার এসেছেন ওয়াহিদের সাথে সাক্ষাৎ করতে। ওয়াহিদ বারান্দায় বসেই কথা বলছিল। দুজন সিনিয়র অফিসার এবং দুজন জুনিয়র এসেছেন। হঠাৎ ওয়াহিদ খেয়াল করলো একজন মধুর দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। হয়তো দৃষ্টিটা ছিল ভালো লাগার। তাদের মাঝে কথা শেষে বাড়ির গেট অবধি এলেন তারা। মধু ঘরের ভিতর চলে গেছে তখন। বক্কর অফিসারদের বিদায় দিয়েছেন। দুপুরে সবাইকে খেয়ে যেতে বললেও কেউ রাজি হননি।
যে অফিসার মধুর দিকে তাকিয়েছিলেন তার কাঁধে ওয়াহিদ হাত রাখতেই তিনি বিনিময়ে হেসে বললেন। ওয়াহিদ ঠোঁটে দারুণ হাসি টেনে বলল, অবশ্যই হবে। তার আগে নজরটা ঠিক রাখবেন, যার তার দিকে আবার নজর দিতে নেই, কেমন? অফিসার বিব্রত হয়ে হাসলেন। তারা চলে যাওয়ার পর ওয়াহিদ ঘরে এলো, দেখলো মধু চুপচাপ বিছানায় বসে আছে অন্ধমনস্ক হয়ে। এগিয়ে গিয়ে পাশে বসতেই মেয়েটা চমকে তাকায়। চলে গেছেন ওনারা? হ্যাঁ। ও, আপনাকে খাবার দিব? ওয়াহিদ বিনা বাক্যে নিচে বিছিয়ে রাখা পাটিতে বসে পড়ল। মধু আঁচল টেনে নিচে বসলো। আব্বা আম্মা পরে খাবেন, কাজ শেষ করে। আম্মা বলেছেন ওয়াহিদকে খাবার দিয়ে দিতে। মধু ব্যস্ত হাতে খাবার পরিবেশন করছিল। হঠাৎ ওয়াহিদ বলে, রাজুর সাথে আমার দেখা হয়েছিল, এলাকা পাওয়ার আছে বলে হুমকিও দিয়েছে।